আমরা প্রথমে যেটা শুরু করব, আমি বললাম যে প্রথমে আমরা কি শুরু করব, আমাদের এই যে জীবদেহ, সেই জীবদেহটা কি কি উপাদান দিয়ে তৈরি। তো আমি প্রথমেই বলেছিলাম যে একটা টার্ম, সেটা হচ্ছে কি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, এই টার্মটার সাথে কে কে পরিচিত? আমার পড়া যে পড়েছে সে বলতে পারবে যে প্রোটোপ্লাজমটা কি ছিল। কি ছিল? প্রোটোপ্লাজমকে আমরা কি বলতাম? আমরা বলতাম জীবন সংগঠনের স্তর বা জীবন সংগঠনের ভৌত ভিত্তি। কি বলতাম? জীবন সংগঠনের ভৌত ভিত্তি, ফিজিক্যাল কম্পোনেন্টস। ক্লিয়ার? তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে এমন একটা জিনিস যেটা কি জেলি সদৃশ কি পদার্থ? অর্ধতরল পদার্থ। ক্লিয়ার? অর্ধতরল পদার্থ, জেলি সদৃশ অর্ধতরল পদার্থ। এইবার এই অর্ধতরল পদার্থটা কি করছে? আমাদের জীবদের দেহের একটা ভৌত ভিত্তি হিসাবে কাজ করছে, ভৌত ভিত্তি হিসাবে কাজ করছে। এবং এই অর্ধতরল জিনিসটা কি কি দিয়ে তৈরি? মেইনলি মনে রাখবে যে আমাদের 6টা মেইনলি কম্পোনেন্টস আছে, যেটা আমাদের দেহের সংগঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সেটা প্রোটোপ্লাজম তৈরি করে। কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, আর একটা কি? ফসফরাস। ক্লিয়ার? তাহলে কটা কম্পোনেন্টস হলো? দেখো, কার্বন, হাইড্রোজেন দুটো, তিনটে, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার আর ফসফরাস। তাহলে 6 মেইন কম্পোনেন্টস। এটাকে শর্টকাটে মনে রাখার জন্য কি বলা হয়? চনস্প। কি বলা হয়? চনস্প। দেখো, CHONSP, চনস্প। মাথায় থাকবে, চনস্প। আচ্ছা, এইবার আমি এই যে বললাম যে প্রোটোপ্লাজম কি? জীবনের ভৌত ভিত্তি। এবার এই ভৌত ভিত্তি এবং সেটা একটা অর্ধতরল জাতীয় পদার্থ এবং তার উপাদানগুলো হচ্ছে এইগুলো। এইবার যদি আমরা এই জীবদেহের গঠনকারী উপাদানগুলিকে বা প্রোটোপ্লাজমকে আমরা আরো পরবর্তীতে কি দুটো ভাগে ভাগ করি, বা জীবদেহের এই যে গঠনকারী উপাদানগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা কি, বা সেই জীবদেহ গঠনকারী উপাদান সমূহ কি কি? একটা হচ্ছে অজৈব উপাদান, অজৈব উপাদান, আর একটা কি দেখলাম? জৈব উপাদান। ক্লিয়ার? তাহলে অজৈব উপাদান এবং জৈব উপাদান দিয়ে কিন্তু কি হচ্ছে? জীবদেহের গঠন বা সংগঠন তৈরি হচ্ছে, জীবদেহটা তৈরি হচ্ছে। তাহলে আমরা কি বলবো? যে অজৈব উপাদান এবং জৈব উপাদানের সমন্বয়ে জীবদেহ গঠিত। এইবার যদি কোশ্চেন আসে যে অজৈব উপাদান আর জৈব উপাদান জিনিসটা কি, তো অজৈব উপাদান হচ্ছে লাইফলেস কম্পোনেন্টস। ক্লিয়ার? লাইফলেস কম্পোনেন্টস।
এগুলো কি কি হয় আমরা পরের স্লাইডে দেখব। এবং জৈব উপাদান হচ্ছে লিভিং কম্পোনেন্টস, বা যেটা দিয়ে আমাদের জীবন তৈরি, বা জীবনের মেইন কম্পোনেন্টস গুলো হচ্ছে লিভিং কম্পোনেন্টস। ঠিক আছে, কিন্তু আমাদের এই দুটো উপাদানই কিন্তু দরকারি আমাদের একটা জীবদেহ তৈরি করার ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে আমরা এগুলো কি দেখলাম? এটা আমরা দেখলাম যে জীবদেহের সংগঠনকারী উপাদান সমূহ। ক্লিয়ার? কারোর কোনো কোশ্চেন? নো ইস্যু। চলো, তাহলে আমরা কিন্তু ফার্স্ট স্লাইডে এই কটা জিনিস কিন্তু মাথায় রাখবো। এইবার আমরা চলে আসি, এই যে আমরা অজৈব এবং জৈব যে দুটো উপাদানে ভাগ করলাম সেই উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। তো অজৈব এবং জৈব উপাদান নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে অজৈব উপাদানকে কি বলেছিলাম? লাইফলেস, তাই তো? লাইফলেস কম্পোনেন্ট যেগুলো, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে লাইফলেস কম্পোনেন্টস। আর এগুলো জেনারেলি আমাদের লিভিং কম্পোনেন্টস। ক্লিয়ার? আচ্ছা, এইবার অজৈব উপাদানের মধ্যে আমাদের পড়ছে কি কি দেখো। তো অজৈব উপাদানের মধ্যে আমাদের প্রথমেই পড়ছে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে আমাদের দেহে জল, ওয়াটার। কারণ 60 থেকে 80% অফ ওয়াটার আমাদের কিন্তু দেহের ক্ষেত্রে দরকার, বা দেহ তৈরি এই 60 থেকে 80% ওয়াটার দিয়ে। ঠিক আছে, মানে 2/3 আমাদের বডির 2/3 কিন্তু ওয়াটার। যেমন পৃথিবীর বেশিরভাগ অংশ জল, তো সেম কিন্তু আমাদের দেহরও। ঠিক আছে, এবং এই জলটা কি কি কাজে লাগে? কি কাজে লাগে না সেটা আমায় বলো। সব ধরনের কাজে লাগে, উদ্ভিদদের ক্ষেত্রে হোক, প্রাণীদের ক্ষেত্রে হোক, এই পুরো পৃথিবীটাকে চালানোর ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে কিন্তু জলের গুরুত্ব সবচেয়ে বেশি। তো আমরা জলের গুরুত্ব যে কোনো ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম। ঠিক আছে, যেমন কি আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, কারণ এখানে আমি বেশি কিছু লিখবো না। ঠিক আছে, যে জিনিসগুলো দিয়ে আমাদের বেশি আসবে সেগুলোই লিখবো, এগুলো খুব একদম ইজি জিনিসপত্র, তো এগুলো জাস্ট আমি মুখে বলবো। তো জল আমাদের যে কোনো জিনিসে কিন্তু এর ভূমিকা আছে, যেমন কি আমাদের খাবার পরিপাক থেকে শুরু করে, হ্যাঁ, আমাদের রক্তের মেইন মানে আমাদের দেহের মেইন কম্পোনেন্টসে কিন্তু রক্ত, এবং সেটার মেইন কম্পোনেন্টস কিন্তু জল। ঠিক আছে, এবং সেই জল আমাদের পরিপাক তন্ত্রকে চালাচ্ছে, আমাদের পুরো যে লিকুইড মানে ইকুইলিব্রিয়াম যে ব্যাপারটা সেটাকে বজায় রাখতে সাহায্য করছে, এবং কি আমাদের যে রেচন এই যে ঘামের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, মূত্রের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, সব কিছু কিন্তু এই জলের দ্বারাই রেগুলেট হয়, তাই তো? এটা সবাই আমরা জানি। তাহলে জলের গুরুত্ব অজৈব উপাদান হিসেবে সবচেয়ে বেশি। ক্লিয়ার? এইবার আমরা চলে আসি পরবর্তী যে উপাদান, সেটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড হচ্ছে আমাদের নেক্সট উপাদান। অ্যাসিড উপাদানটা কি? অ্যাসিড কাকে বলা হয়? যে আমাদের হাইড্রোজেন প্লাস যে আয়ন, এইটা যে বিয়োজিত হয়। ঠিক আছে, এটা তোমরা ফিজিক্যাল কেমিক্যাল সায়েন্স বা কেমিস্ট্রি রিলেটেড এই পোর্শন গুলো, অ্যাসিড, ক্ষার, লবণ, তো এইগুলো কি হয়? অ্যাসিড জেনারেলি আমরা কি মানে হাইড্রোজেন আয়ন যে জলে মানে একটা যৌগ বিয়োজিত হওয়ার পরে সে হাইড্রোজেন আয়ন যেগুলো ছাড়ে, তো সেইটাকে আমরা সেই অনুযায়ী আমরা সেটাকে অ্যাসিড বলে থাকি, তাই তো? এবার এই অ্যাসিডটা কি করে? অ্যাসিডের আমরা কি জানি, অ্যাসিডের বৈশিষ্ট্য কি কি? একটা কি হবে, অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। লিটমাস পেপার দেখেছো তোমরা? এবার সেটা যদি একটা লেবুর রস তার উপর চিপে দাও, তাহলে দেখবে সেই নীল লিটমাসটাকে ধীরে ধীরে সেই জায়গাটায় লাল হয়ে যাবে। তো এইটা একটা প্রপার্টি। ক্লিয়ার?
আর কি করে ক্ষারের সাথে, ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে, কি উৎপন্ন করে, লবণ ও জল উৎপন্ন করে। ক্লিয়ার? এইবার যদি আমি অ্যাসিডের ভূমিকা বলি, যে অ্যাসিডের কাজটা কি আমাদের দেহের এই সংগঠনের ক্ষেত্রে, তো অ্যাসিডের মেইন কাজ যদি বলতে চাও তাহলে বলতে পারো যে অ্যাসিড কি করে, অ্যাসিড কি করে আমাদের দেহের পিএইচ এর যে ভারসাম্য, ঠিক আছে, আমাদের দেহের যে পিএইচ এর ভারসাম্য সেটাকে বজায় রাখে। আরো অনেক কাজ আছে, কি কি, যেমন বেশি পরিমাণে ক্ষার বা ক্ষারক যদি আমাদের দেহে বা স্টমাকে বা যে কোনো জায়গায় আমাদের দেহে যদি উৎপন্ন হয়, তখন সেই অ্যাসিড কিন্তু সেটাকে প্রশমিত করে দেয়। সেম ভাবে ক্ষারক বা ক্ষারকের ক্ষেত্রে উল্টো জিনিসটা হবে, একই জিনিস। আচ্ছা, এরপর আর কি করে অ্যাসিড, আমাদের কি করে, আমাদের যে খাবার পরিপাক, যে উৎসেচক বা হরমোন, সেগুলোর ঠিকঠাকভাবে যাতে কাজ করে সেই জিনিসগুলোতেও কিন্তু অ্যাসিড হেল্প করে। ঠিক আছে, তো এটা ডিটেলস জিনিসগুলো তোমরা বইতে পেয়ে যাবে, আমি জাস্ট মেইন পোর্শনগুলো আমি মুখে বলছি, কারণ এইগুলো থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে না। মেইন আমাদের দেখতে হবে জৈব উপাদানগুলো, তো এগুলো জাস্ট আমি একবার করে টাচ করে যাচ্ছি যেহেতু বইতে আছে। এরপর আমরা চলে আসি ক্ষার। তো ক্ষারের ক্ষেত্রে আমরা কি জানি, যে অক্সাইড বা হাইড্রক্সাইড মূলক আয়ন, OH মাইনাস যেটা, তাই তো। এইবার আচ্ছা, তীব্র অ্যাসিড আর মৃদু অ্যাসিড বলে একটা জিনিস আছে। তো তীব্র অ্যাসিড জেনারেলি আমরা কাকে জানি, তীব্র অ্যাসিড বলতে আমরা জানি হচ্ছে ধরো H2SO4, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, সেগুলো হচ্ছে তীব্র অ্যাসিড। আর যদি আমি বলি মৃদু অ্যাসিড, ঠিক আছে, মৃদু অ্যাসিড আমাদের কি হয়, অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের মৃদু অ্যাসিড। তো এগুলো আমি মুখে বলে দিলাম, এগুলো বইতে আছে দেখবে। আচ্ছা, এবার ক্ষার। ক্ষারের ক্ষেত্রে যদি আমি বলি যে হাইড্রক্সিল মূলক যেটা, সেইটাকে আমরা জেনারেলি ক্ষার হিসেবে ডিনোট করি, কারণ এটা বিয়োজিত হয় জলের মানে যৌগ থেকে। আচ্ছা, এইবার এই এইবার ক্ষারের মেইন প্রপার্টি গুলো কি কি, এ উল্টো করে অ্যাসিডের, লাল লিটমাসকে নীল করে, লাল লিটমাসকে এরা কি করবে, নীল করবে। ক্লিয়ার? আর এরাও সেম, এটা যেমন ক্ষার বা ক্ষারকের সাথে এই অ্যাসিড বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে, সেম ভাবে ক্ষারও কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করবে। তার মানে এই জায়গাটা ওর সেম, এই জায়গার যে আরেকটা পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম। ক্লিয়ার? আচ্ছা, এইবার ক্ষারের ভূমিকা কি, আমাদের যে এই যে জীবদেহের গঠন, সেই সংগঠনে ক্ষারের গুরুত্বটা কোথায়। তো ক্ষার আমাদের দেহে যদি বেশি পরিমাণে অ্যাসিড মানে সংশ্লেষিত হয় বা সিক্রিট হয়, তো সেটাকে কমিয়ে সেই প্রশমিত করার ব্যাপারটা কিন্তু ক্ষার করে এবং লবণ জাতীয় যৌগ উৎপন্ন করে, যার কারণে আমাদের সেই ব্যাপারটা কিন্তু ঠিকঠাক থাকে দেহে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ এর যদি আমি কাজ বলি, সেটা হচ্ছে রক্তের হিমোগ্লোবিন বাফার, যেটা কি আরবিসি তে থাকে, আরবিসি মানে রেড ব্লাড সেল, তাই তো, বা রেড ব্লাড কর্পাসেলস মানে রক্ত, লোহিত রক্তকণিকা। রক্তের এই মানে হিমোগ্লোবিন বাফার এর সহযোগিতায় অংশ নেয়। ক্লিয়ার? ঠিক আছে, হিমোগ্লোবিন বা বাফার হিসাবে কাজ, মানে বাফারের সাথে সেটা ক্ষার থেকে সেই পরবর্তী যে কাজগুলো সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো এইটা কিন্তু মাথায় রাখবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, হিমোগ্লোবিন বাফারের ব্যাপারটা। ক্লিয়ার? আচ্ছা, আর কি, এইবার আমরা একটু লবণে চলে আসি। তো
নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের লবণ। তো লবণ ব্যাপারটা আমরা জানি যে এই কি হচ্ছিল, অ্যাসিড এবং ক্ষার দুটো যখন মিলতো তখন মেলার পরে যে যৌগটা উৎপন্ন হতো সেটাই হচ্ছে আমাদের এই যে লবণ, এটা ছিল লবণ, তাই তো। তার মানে ধরো NaCl, না সরি, ধরো HCl, এটা কি, এটা একটা অ্যাসিড এবং এর সাথে NaOH, এটা একটা ক্ষার, তাহলে কি এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে বেস বা ক্ষার। এটা দিয়ে এবার কি উৎপন্ন হবে, এটা দিয়ে এবার উৎপন্ন হবে হচ্ছে আমাদের এই H আর OH টা মিলে H2O হয়ে যায়, জল যেটাকে বলছি, জল উৎপন্ন করবে এবং তার সাথে লবণ উৎপন্ন করবে, মানে Na আর HCl, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, যেটাকে টেবিল সল্ট বলা হয়। তো এইটা হচ্ছে সেই লবণ। ক্লিয়ার? এবার এটা তাহলে আমাদের যে দেহের যে নর্মাল যে আমাদের এই যে অ্যাসিড এবং ক্ষারের যে ব্যাপারটা সেটাকে প্রশমিত করতে, সেটাকে ঠিকঠাক রাখতে, আমাদের দেহের তরলটাকে ঠিকঠাক রাখতে কিন্তু এই লবণ হেল্প করে। এবং আরেকটা কি কাজে হেল্প করে, এটা আমাদের যখন আমাদের দেহে আমাদের কিন্তু লবণের খুব পরিমাণে দরকার পড়ে। কারণ কি, এই যে লবণটা যেমন আমাদের বেশি পরিমাণে ঘাম হয়ে যখন বেরিয়ে যায় তখন আমাদের ডিহাইড্রেশন কন্ডিশন হয়, তো সেটাকে ফেরানোর জন্য আমরা কি করি, ORS খাই, ওরাল রিহাইড্রেশন স্যালাইন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই লবণটা একটা গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে কাজ করে, ঠিক আছে। তার মানে এখানে ORS এর ব্যাপার থাকবে এর ভূমিকাতে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা কি পড়ছি, এগুলো আমরা পড়ছি হচ্ছে অজৈব উপাদান, যেটাকে আমরা লাইফলেস কম্পোনেন্টস বলছি। আচ্ছা, তো অজৈব উপাদানের আরেকটা মেইন কম্পোনেন্টস হতে পারে গ্যাস। কি হতে পারে, আরেকটা মেইন কম্পোনেন্টস হতে পারে গ্যাস। কি হতে পারে, এইখানে লিখে দিচ্ছি, আরেকটা হতে পারে গ্যাস। তো এই যে গ্যাস, গ্যাস কি কি, যেমন নাইট্রোজেন খুব ইম্পর্টেন্ট একটা গ্যাস, অক্সিজেন আর একটা ইম্পর্টেন্ট গ্যাস CO2। তো এই অক্সিজেন আর CO2 এটা জেনারেলি আমাদের ফটোসিনথেসিস ওই সময় খুব ইম্পর্টেন্ট একটা সোর্স, বা রেসপিরেশন সেই সময়, তাই তো, সেই জায়গাগুলোতে কাজে লাগে। এগুলো আমরা পড়বো, ফটোসিনথেসিস, রেসপিরেশন, এগুলো ডিটেলসে আছে। এবং নাইট্রোজেন তো একটা খুব গুরুত্বপূর্ণ গ্যাস, যেটা আমাদের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু এইটা থাকে, নাইট্রোজেন গ্যাস। তো এই হচ্ছে আমাদের অজৈব উপাদান। ক্লিয়ার? এইবার আমরা চলে আসবো জৈব উপাদান, যেটা এখানে খুব আমি শর্টকাটে লিখবো এবং ডিটেলসগুলো আমরা পরেরটায় চলে যাব। তো এখানে কি বলেছে, ক্ষুদ্র উপাদান, জৈব উপাদানকে আমরা দুভাগে ভাগ করতাম, এইখানে দেখেছি এর আগের স্লাইডে। কোথায়, এই যে ক্ষুদ্র এবং বৃহৎ। তো এইটাকে আমরা জেনারেলি দুটো উপাদানে ভাগ করি, একটা কি ক্ষুদ্র, যেটাকে আমরা কি বলি মাইক্রোমলিকুলস, আর একটা কি বৃহৎ অণুসমূহ মানে ম্যাক্রোমলিকুলস। ক্লিয়ার? এবার মাইক্রো মানে ক্ষুদ্র এবং ম্যাক্রো মানে বড়। তো এইবার এই যে দুটো মলিকিউলস, এইবার এই দুটো মলিকিউলসের মধ্যে আমরা মেইনলি দেখতে পাই কি কি উপাদান। মাইক্রো মলিকিউলসের মধ্যে আমরা দেখতে পাই সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, আর কি ফ্যাটি অ্যাসিড,
এবং লাস্টলি নিউক্লিওটাইড। ক্লিয়ার? তাহলে এই চারটে ম্যাক্রোমলিকুলস দিয়ে কিন্তু আমাদের জৈব উপাদান তৈরি। এবং সেম ভাবে যদি আমরা বৃহৎ অণুসমূহে যাই তাহলে কি কি দেখব? সরল শর্করা ছিল ক্ষুদ্র, সেগুলো দিয়ে তৈরি হচ্ছে জটিল শর্করা। অ্যামাইনো অ্যাসিড ছিল, সেটা দিয়ে তৈরি হচ্ছে প্রোটিন। কিভাবে হয় ডিটেলসে আসবো। তারপর কি? ফ্যাটি অ্যাসিড ছিল, এটা হয়ে যাবে ফ্যাট বা লিপিড। লাস্টলি নিউক্লিওটাইড ছিল, হয়ে যাবে নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার? কারোর কোনো কনফিউশন? এই হচ্ছে আমাদের টোটাল অজৈব উপাদান বনাম জৈব উপাদান। এবং এই জৈব উপাদানের সবচেয়ে বেশি পরিমাণে কাজ থাকে, এবং সেই কাজগুলো কি কি? ক্ষয় পূরণ, পুষ্টি সাধন, বিপাক, বৃদ্ধি প্রভৃতি সবকিছু। ক্লিয়ার? এইগুলো হচ্ছে এর ইম্পর্টেন্ট রোলস জৈব উপাদানের। একদম কমপ্লিট। এইবার আমরা চলে আসি, এই ফোকাস করব আমরা মেইনলি কোনটাকে? ক্ষুদ্র অণুসমূহকে। আজকে আমরা ক্ষুদ্র অণুসমূহকে ফোকাস করব। বাহ, খুব ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর নিয়েছি, দেখাই যাচ্ছে না। চলো তাহলে আমরা পরেরটায় চলে আসি। দেখো, জৈব উপাদানের ক্ষুদ্র অণুসমূহ। এবার ক্ষুদ্র অণুসমূহের মধ্যে আমরা কি কি পড়েছিলাম? সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, তারপর ফ্যাটি অ্যাসিড এবং নিউক্লিওটাইড। তো প্রথমে আমরা দেখব সরল শর্করা। সরল শর্করা কথাটা যেই আসছে আমাদের মাথায় আসছে খুব সিম্পল একটা সুগার। শর্করা মানে কি? সুগার। সরল মানে সিম্পল, সিম্পল সুগার। তাহলে সিম্পল সুগারের উদাহরণ হিসেবে আমরা কি জানি? গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে সবচেয়ে সিম্পল সুগার, মাথায় থাকবে। গ্লুকোজ হচ্ছে সবচেয়ে সিম্পল সুগার। এইবার এই যে সরল শর্করা, এটা মানে কিভাবে তৈরি হচ্ছে বা কিভাবে আমরা পাচ্ছি সরল শর্করাকে? তো এইটা জেনারেলি এটার সাথে জাস্ট ম্যাক্রোমলিকুলসটা উল্টো। মানে কোনো কিছু জটিল জিনিসকে আমরা কি জানি? কোনো কিছু জটিল জিনিসকে আমরা ভাঙলে কি পাই? ভাঙলে কি পাই? সরল কিছু পাই, অনেকগুলো সরল কিছু, তাই তো? তাই তো, এরকম অনেকগুলো পাই, যতগুলো দিয়ে জটিল জিনিসটা তৈরি, যতগুলো সরল জিনিস দিয়ে। তো সেম ভাবে জটিল শর্করাকে ভাঙলে, জটিল শর্করাকে যদি আমরা ভাঙি তাহলে অনেকগুলো, যতগুলো দিয়ে ওই জটিল শর্করা তৈরি হয়েছিল ততগুলো আমরা সরল শর্করা পাই। কারোর কোনো কনফিউশন? এবং এইরকম একটা সরল শর্করার উদাহরণ হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজ যে অণুটা, সেইটার যদি আমরা একটা সাধারণ সংকেত দেখি, এটা জেনারেলি কিসে উৎপন্ন হয়? ফটোসিনথেসিসের মাধ্যমে। উদ্ভিদে ফটোসিনথেসিস প্রসেসে তৈরি হয় এটা। ক্লিয়ার? গ্লুকোজের যদি সাধারণ সংকেত দেখতে চাই তাহলে আমরা কি দেখব? গ্লুকোজের সাধারণ সংকেতে আছে C6H12O6। এইবার এই যে এইটা হচ্ছে আমাদের গ্লুকোজের সাধারণ সংকেত। তো এখানে যদি আমি বলি যে এই যে সংকেতটাতে বা গ্লুকোজ অণুতে এই যে কার্বন, এটা দেখতে পাচ্ছি, হাইড্রোজেন দেখতে পাচ্ছি, আর অক্সিজেন দেখতে পাচ্ছি। এই তিনটে অণু দিয়ে এটা তৈরি গ্লুকোজ অণু। তো এই তিনটে এলিমেন্টস কি পরিমাণে থাকছে বা কি অনুপাতে, কি রেশিওতে থাকছে? তো এদের রেশিও কি হচ্ছে কেউ বলতে পারবে?
দেখো এখানে সিম্পল, এখানে 6 আছে, এখানে 12 আছে, এখানে 6 আছে, তাহলে আমরা নিয়ে নিলাম 6 12 6। এইবার যদি এটাকে আমরা একটু নরমালাইজ করি তাহলে কি হয়, ধরো 6 দিয়ে আমি ভাগ করে দিলাম, তাহলে কত পাচ্ছি আমরা 1, 6 দুগুণ 12 2, আবার 6 দিয়ে 6 কে কাটলে 1। তার মানে আমাদের একটা গ্লুকোজের অণুতে এই এটার ইয়েটা কত, সি মানে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিওটা কত হচ্ছে, সেটা হচ্ছে 1:2:1, 1:2:1 অনুপাতে কিন্তু এই গ্লুকোজ অণুতে কিন্তু কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন পাচ্ছি আমরা। এইবার এটার ভূমিকা চেয়েছে, তো সরল শর্করার ভূমিকা কি হবে, সরল শর্করার ভূমিকা কি হবে, ফার্স্টে কি লিখবো, এটা কিন্তু সরল শর্করা এনার্জি সোর্স হিসেবে কাজ করে, এনার্জি সোর্স হিসেবে কাজ করে প্রাণীদেহে, ঠিক আছে। এরপর কি, গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হয়, গ্লাইকোজেন হচ্ছে এর সঞ্চিত বস্তু, ক্লিয়ার। থার্ড পয়েন্ট কি লিখবো, অনেক কাজ আছে এর মধ্যে, কিছু কিছু বইতে এক এক রকমের কাজ দেওয়া আছে, তো আমি মেইন কাজগুলো বলে দিচ্ছি। এবং লাস্টলি আমাদের কি, ডিএনএ এবং আরএনএ এর গঠনে দেখা যায়, ডিএনএ ও আরএনএ এর গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এবার এটা নিয়ে অনেকের কনফিউশন হবে, বাবা ডিএনএ আরএনএ কোত্থেকে এলো, পড়াবো বাবা। এই যে এইখানে আসবে না, এই যে নিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিড, এই জায়গাটায় যখন আসবো তখন ডিএনএ আরএনএ এর ব্যাপারটা বলবো। শুধু এইটুকু এখন মনে রাখো যে এটা হচ্ছে ডিএনএ হচ্ছে একটা জেনেটিক বস্তু, ঠিক আছে, জিনগত বস্তু, এবং আরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এগুলো জেনারেলি নিউক্লিক অ্যাসিড, এগুলোতে আসবো আমরা। তো এইগুলোতে যে স্ট্রাকচারগুলো হয় ডিএনএ বা আরএনএ, সেইখানে কিন্তু সুগারের স্ট্রাকচার দেখা যায়, সেটা কিভাবে দেখা যায় আমরা তখন পড়ে নেব। তো বোঝা গেল এখানে সরল শর্করার ধারণাটা দিলাম এবং সরল শর্করার ভূমিকাটা কি আমাদের জীবদেহের সংগঠনে সেটা দেখালাম। চলো আমরা তাহলে এবার পরের যে কম্পোনেন্টসটা সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো সেই অ্যামাইনো অ্যাসিডে চলে আসি আমরা। অ্যামাইনো অ্যাসিড যখনই মাথায় আসে, আমাদের অ্যামাইনো অ্যাসিড মাথায় আসতেই আমাদের কি কাজ করে, এটা হচ্ছে অ্যাসিডিক প্রপার্টির হয়। এবং প্রোটিন বলে একটা ব্যাপার আছে, প্রোটিন এই যে আমরা কি বলছিলাম যে জটিল শর্করাকে ভেঙে কি করছিলাম, সরল বানাচ্ছিলাম। তো সেম ভাবে যদি আমরা প্রোটিন জিনিসটা জানি, তো প্রোটিনকে যদি আমি ধীরে ধীরে ভাঙতে থাকি, আমরা কি পাবো, অ্যামাইনো অ্যাসিড পাবো, অ্যামাইনো অ্যাসিড পাবো। তার মানে অ্যামাইনো অ্যাসিডকে কি বলা হয়, প্রোটিনের গঠনগত একক। ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা কি কি বুঝতে পারলাম যে অ্যামাইনো অ্যাসিডকে কি বলা হয়, এখানে আমরা লিখে দিই, এটি হলো প্রোটিনের গঠনগত একক। ক্লিয়ার। তার মানে প্রোটিন কিন্তু অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। তো কি হয়, প্রথমে কি হয়,
অ্যামাইনো অ্যাসিড থাকে, সেখান থেকে কি হয়, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন জুড়ে হয় তখন কি হয়, পলিপেপটাইড গঠিত হয়। পলিপেপটাইড, যার মধ্যে কি থাকে, পেপটাইড বন্ধনী থাকে। যে পেপটাইড নামটা, এই বন্ধনী দ্বারাই কিন্তু অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর জুড়ে থাকে। এরপর একটা শৃঙ্খল তৈরি করে, যেটাকে আমরা পলিপেপটাইড শৃঙ্খল বলে থাকি, পিপি, পলিপেপটাইড শৃঙ্খল। ঠিক আছে, এরপর কি হয়, ধীরে ধীরে পেপটন হয়, প্রোটিওজ এনজাইমের কাজ দেখা যায়, প্রোটিএজ না কিন্তু প্রোটিওজ, এজ হলে ভেঙে দেবে পেপটনকে, প্রোটিনকে। তারপর আমাদের তৈরি হয় হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট, সেটা হচ্ছে প্রোটিন। তো এইভাবে কিন্তু স্ট্রাকচারালি কিন্তু জিনিসটা তৈরি হয়। মাথায় থাকবে, খুব একটা কিন্তু প্রবলেমের ব্যাপার না। প্রথমে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে জুড়ে কি তৈরি হচ্ছে, পলিপেপটাইড, সেটা একটা শৃঙ্খল তৈরি করছে, চেন তৈরি করছে, সেইটা ধীরে ধীরে পেপটন তৈরি করছে, পেপটন প্রোটিওজ এনজাইমের সহায়তায় ধীরে ধীরে প্রোটিনে কনভার্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে মেইন স্ট্রাকচার। এইবার যদি মাথায় আসে তোমাদের যে এই অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা কি, তো এইটার স্ট্রাকচারে আমরা কি দেখতে পাই, তিনটে জিনিস মেইনলি দেখতে পাই। একটা কি, একটা হচ্ছে কার্বক্সিল মূলক, কার্বক্সিল মূলক। ক্লিয়ার? কার্বক্সিল মূলকটা কি, COOH। এইবার এটার জেনারেলি কার্বক্সিলিক অ্যাসিড, মানে এটা হচ্ছে কি হয়, অ্যাসিডিক প্রপার্টি হয়, এটার অ্যাসিডিক প্রপার্টি হয়। আসছি আমি প্রত্যেকটাতে। এরপর কি পাই আমরা, এরপর আমাদের আছে অ্যামিনো গ্রুপ, অ্যামিনো গ্রুপ। ঠিক আছে, এইটার কি প্রপার্টি, এটা হচ্ছে, এটা অ্যামিনো গ্রুপ যেহেতু, তাই তো। এইবার দেখো এই দুটোকে আমি কিভাবে এটার নামের সাথে মিক্স করাচ্ছি। অ্যামাইনো অ্যাসিড, তার মানে এখানে অ্যামিনো গ্রুপ থাকছে, এবং অ্যাসিডিক প্রপার্টিটা আমাদের কোথা থেকে পাচ্ছে, সেটা হচ্ছে এই কার্বক্সিল মূলক থেকে পাচ্ছে। ক্লিয়ার? এই কারণে নামকরণটা হয়েছে। আর একটা যেটা ইম্পর্টেন্ট কম্পোনেন্টস থাকে, সেটা কি, সেটা হচ্ছে আর, সেটাকে কি বলা হয়, সাইড চেন। এই সাইড চেনটা অনেক রকমের হতে পারে। কি হতে পারে, হাইড্রোজেন হতে পারে, CH3 হতে পারে, মিথেন, ইথেন হতে পারে, এইভাবে ধীরে ধীরে বাড়তে পারে। ক্লিয়ার? তো এইগুলোর ডিফারেন্সের জন্য, এই যে আর বা সাইড চেনটা থাকছে, এইটার ডিফারেন্সের জন্য কিন্তু আমাদের অ্যামাইনো অ্যাসিড এক একটা এক এক নাম নিয়ে পরিচিত হয়। তো এইটার ভেরিয়েশনের জন্য ভেরিয়াস কাইন্ডস অফ অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। অ্যামাইনো অ্যাসিডকে শর্টকাটে এটা বলা হয়। ঠিক আছে, এইবার এটার যদি স্ট্রাকচার দেখি আমি, তাহলে কেমন দেখতে লাগে। একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে এই জিনিসগুলো থাকবে। একদম বেসিক অ্যামাইনো অ্যাসিড বলতে গেলে কি হবে, এখানে কার্বন আছে, এখানে একটা আর গ্রুপ আছে, এই সাইডে আছে COOH, আর এই সাইডে আছে NH2। ঠিক আছে, এটা জেনারেলি কিন্তু COO মাইনাস হিসাবে থাকে। তো এইটা হচ্ছে মেইনলি স্ট্রাকচার, হচ্ছে আমাদের কিসের, অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। মাথায় থাকবে কিসের স্ট্রাকচার, এটা অ্যামাইনো অ্যাসিডের গঠন। ক্লিয়ার? তাহলে আচ্ছা, তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিডের মেইন স্ট্রাকচার পড়ে ফেলেছি। এরপর আমাদের দেওয়া আছে কি, এরপর আমাদের দেওয়া আছে হচ্ছে তার ভূমিকা।
তাহলে অ্যামাইনো অ্যাসিডের যদি আমি ভূমিকা বলতে চাই তাহলে কি কি পাবো? প্রোটিন ও উৎসেচকের গঠনকারী উপাদান হিসেবে কাজ করে। ঠিক আছে। আচ্ছা, এইটা কিন্তু একটা মেইন, মানে এই যে ক্ষুদ্র অণুসমূহ আমরা দেখছি, একটা কি দেখলাম, সরল শর্করা, তারপর এই অ্যামাইনো অ্যাসিড দেখলাম, তারপর হচ্ছে আমরা কি দেখব, ফ্যাটি অ্যাসিড দেখব। তো এই প্রোটিনটা কিন্তু মেইন কম্পোনেন্টস হচ্ছে, ঠিক আছে, এইটাই মেইন কম্পোনেন্টস। এই যে আমাদের দেহ, জীবদেহ সংগঠন হয়েছে, সেটার মেইন কম্পোনেন্টস কি? প্রোটিন। ক্লিয়ার? যেটা কিনা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে। তাহলে প্রোটিন উৎসেচকের গঠনকারী উপাদান হিসেবে কাজ করছে। তারপর আরো কি হয়? হরমোন তৈরি হয়, সাহায্য করে প্রোটিন জাতীয় হরমোন। ক্লিয়ার? আচ্ছা, প্রোটিন জাতীয় হরমোন তৈরিতে মুখ্য ভূমিকা আছে। আর কি হয়? এই যে আমাদের কোষ পর্দা হয় না, আমাদের দেহের কোষ পর্দা থাকে, কোষ প্রাচীর তো থাকে না, কারণ আমরা প্ল্যান্টস না, প্রাণীদের দেহের কথা বলছি। তো সেই কোষ পর্দাতেও কিন্তু একটা উপাদান হিসেবে, মেইন উপাদান হিসেবে কাজ করে। ঠিক আছে, এবং এই সোর্সটা আমাদের দেহের ক্ষেত্রে খুব দরকারি, প্রোটিন আমাদের দেহের ক্ষেত্রে খুব দরকারি, মেজর কম্পোনেন্টস। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম অ্যামাইনো অ্যাসিড এবং তার ভূমিকা। এবার আমরা চলে আসি পরের যে, আচ্ছা, এই অ্যামাইনো অ্যাসিড রিলেটেড আর কিছু জিনিস আছে, সেগুলো আমি একটু অল্প করে বলতে চাই। কি আছে দেখো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে এবং সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের দেহে নিজস্ব অবস্থায় কিছু অ্যামাইনো অ্যাসিড অটোমেটিক থাকে বা তৈরি হয়, ঠিক আছে। এবার যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের দেহের ক্ষেত্রে খুবই দরকার, কিন্তু আমাদের দেহ অটোমেটিকভাবে তৈরি করতে পারছে না, সেগুলোকে আমরা কি করি? খাদ্যের মাধ্যমে নিজেদের মধ্যে নিই। তো সেই খাদ্যের মাধ্যমে যে অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিই, যেগুলো আমাদের দেহের ক্ষেত্রে খুব দরকার, সেগুলোকে আমরা কি বলি? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কি বলি? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস। ক্লিয়ার? তাহলে কি বললাম? দেহজ প্রোটিন ব্যতীত খাদ্যের মাধ্যমে প্রাণীরা যে সকল উপযোগী অ্যামাইনো অ্যাসিডগুলি গ্রহণ করে যা দরকারি প্রোটিন তৈরিতে সাহায্য করে বা দরকারি প্রোটিন তৈরি করে জীবদেহের মুখ্য সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাদেরকে কি বলা হয়? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তার মানে আমাদের মেইনলি এখানে খাদ্যস্থ প্রোটিন বা খাদ্যস্থ অ্যামাইনো অ্যাসিডের কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? আমাদের এখানে ডেফিনেশনের মেইন মুদ্রাটা হচ্ছে খাদ্যের মাধ্যমে যেসব উপযোগী অ্যামাইনো অ্যাসিডগুলো আমরা নিচ্ছি সেটাকে আমরা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলি। ঠিক আছে, যেগুলো আমাদের দেহের ক্ষেত্রে খুব দরকার কিন্তু দেহ নিজে নিজে তৈরি করতে পারছে না। তাহলে আমরা বুঝে গেলাম যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি জিনিস। এইবার এইরকম অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আমাদের দেখো আমাদের দেহে টোটাল 20 রকম অ্যামাইনো অ্যাসিড দরকার যা প্রোটিন তৈরি করে। ঠিক আছে, এইবার এই যে 20 রকম অ্যামাইনো অ্যাসিডের কথা আমি বললাম, সেই 20 রকম অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? 8টা। কটা? 8টা। 8টা অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের দেহের ক্ষেত্রে উপযোগী বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নামে পরিচিত এবং সেটা দরকারি। এবং আরেকটা যেটা, সেটা কি? আরেকটা হচ্ছে অনঅপরিহার্য বলা হয়। কি বলা হয়? অনপরিহার্য। তো সেইটা আর কটা থাকলো? 8 থেকে 20 থেকে 8 বাদ দিলে 12টা। সেগুলোর অতটা ইম্পর্টেন্স নেই, কিন্তু মেইনলি আমাদের ইম্পর্টেন্স হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এবার এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড গুলো কি কি সেটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের জানতে হবে কয়েকটা নাম। সেটা কি কি? দেখো লিখছি আমি। লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইলঅ্যালানিন, মিথিওনিন, 1 2 3 4 5 6 7, আর একটা কি? লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইলঅ্যালানিন, মিথিওনিন এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে থ্রিওনিন। ক্লিয়ার? তাহলে আমরা কটা দেখলাম? লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইলঅ্যালানিন, মিথিওনিন, থ্রিওনিন। ক্লিয়ার? তাহলে এই 8টা অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের দেহের ক্ষেত্রে খুবই অপরিহার্য বা দরকারি। এইবার আমরা দেখতে পাই কিছু জিনিস, সেটা হচ্ছে, যদি আমি এই ভূমিকার এখানে লিখে দিই একটা জিনিস, যে আচ্ছা এখানে জায়গা নেই, আমি এখানেই লিখছি। কি হয়? কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড কি করে? হরমোন তৈরিতে সাহায্য করে। যেমন কি? টাইরোসিন। টাইরোসিন কি করে? টাইরোসিন থেকে থাইরক্সিন, থাইরক্সিন ও অ্যাড্রেনালিন হরমোন তৈরি হয়। ক্লিয়ার? টাইরোসিন থেকে অ্যাড্রেনালিন হরমোন তৈরি হয়। কি হয়? টাইরোসিন থেকে অ্যাড্রেনালিন হরমোন তৈরি হচ্ছে। আর এই টাইরোসিন যে অ্যামাইনো অ্যাসিডটা, সেটা কি করে? আরেকটা কি করে? আরেকটা হচ্ছে মেলানিন নামক রঞ্জক তৈরি করে। কি করে? মেলানিন রঞ্জক তৈরি করে। যেটা আমাদের দেহের এই যে রোদের থেকে যে প্রোটেকশন, সেটার ক্ষেত্রে কিন্তু এই মেলানিন রঞ্জকের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে কিছু অ্যামাইনো অ্যাসিড যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের হরমোন তৈরির ক্ষেত্রে এবং রঞ্জক তৈরির ক্ষেত্রে। মাথায় থাকবে। এই জায়গাটায় আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম যে অপরিহার্য এবং অনপরিহার্য এই সবগুলোকে মিলিয়ে আমাদের মোট অ্যামাইনো অ্যাসিড সংখ্যা হচ্ছে 20টা, যেটা প্রোটিন তৈরি করতে সাহায্য করে। এইবার যদি আমাদের আরেকটা কোশ্চেন আসে যে অ্যামাইনো অ্যাসিড পুল কি, অ্যামাইনো অ্যাসিডের পুল কি? পুল মানে কি? আমরা জানি যে অনেক জিনিস একটা জায়গায় যখন পুলের মধ্যে, যেমন কিছু অর্গানিজমস থাকছে, উদ্ভিদ থাকছে, প্রাণী থাকছে, সব কিছু মিলিয়ে একটা পুল তৈরি হয়, তেমনি অ্যামাইনো অ্যাসিডের পুল কি কি দিয়ে তৈরি হয় আমরা ডেফিনেশনের মাধ্যমে এখানে আসতে পারি। যে কি হয়, এই যে খাদ্যস্থ মানে খাদ্যের মাধ্যমে যেসব আমরা কি করছি, খাদ্যের মাধ্যমে আমরা যেসব অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন নিচ্ছি দেহে, তাই তো, যেটা আমাদের অপরিহার্য প্রোটিন নামে পরিচিত, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নামে পরিচিত। তাহলে খাদ্যস্থ প্রোটিন প্লাস দেহস্থ প্রোটিন, এই দুটো থেকে যে অ্যামাইনো অ্যাসিডগুলো কি করছে, আমাদের দেহে প্রোটিনের ভান্ডার তৈরি করছে। কি করছে? প্রোটিন ভান্ডার তৈরি করছে। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যামাইনো অ্যাসিড পুল। ঠিক আছে, পুল মানে একদম কমপ্লিট অ্যামাইনো অ্যাসিডের, এই যে 20টা অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার হচ্ছে আমাদের এই অ্যামাইনো অ্যাসিড পুল, যেটার মধ্যে খাদ্যস্থ প্রোটিন থাকছে, ঠিক আছে, এবং দেহস্থ প্রোটিন থাকছে। ঠিক আছে, সব মিলিয়ে আমাদের প্রোটিন ভান্ডার তৈরি করছে এবং সেটাকে আমরা বলছি অ্যামাইনো অ্যাসিড পুল। চলো আমরা এবার পরেরটায় চলে যাই। এইবার আমাদের আছে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড বলতে গেলেই আমাদের মাথায় আসে ফ্যাট, তাই তো, ফ্যাট। তার মানে আমরা এই যে শর্করাকে, জটিল শর্করা কে আমরা ভেঙে সরল শর্করা পেতাম, সেম ভাবে যদি আমরা ফ্যাটের আর্দ্র বিশ্লেষণ করি, কি করি? আর্দ্র বিশ্লেষণ, সেটা করলে আমরা কি পাবো? ফ্যাটি অ্যাসিড পাবো, ফ্যাটি অ্যাসিড পাবো। মাথায় থাকবে। ফ্যাটি অ্যাসিড কিভাবে পাচ্ছি আমরা? আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিডস পাচ্ছি। এবার এই ফ্যাটি অ্যাসিড কি? ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের, যেটাকে ফ্যাটকে আমরা লিপিডও বলে থাকি, কি বলে থাকি? লিপিড। ক্লিয়ার? এইবার এই ফ্যাটি অ্যাসিডের যে মানে আমাদের যে কম্পোনেন্টস, সেটাকে আমরা জেনারেলি দুরকম ভাবে দেখতে পাই, দুরকম ভাবে আমরা এটার ইম্পর্টেন্সটা বুঝতে পাই। সেটা হচ্ছে এই যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এখানে আমরা ডিফারেন্সটা করব। তো মেইনলি আমরা ফ্যাটি অ্যাসিডকে দুভাগে দেখতে পাই, একটা কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। যেটার ইংলিশ টার্ম যদি বলতে হয় তাহলে আমরা কি বলবো? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে স্যাচুরেটেড
এবং অসম্পৃক্ত হচ্ছে আনস্যাচুরেটেড। ক্লিয়ার? তাহলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবার এটা বলতে গেলে আমাদের মেইনলি দুটো জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের যে এই যে ডিফারেন্সটা, এইখানে আমাদের চলে আসতে হবে, কারণ আমরা মেইনলি ডিফারেন্সটা কিভাবে করতে পারি। আচ্ছা, আগের স্লাইডে একটা জিনিস বাকি আছে, ওটাই আমরা যাব। তার আগে আমরা এটাকে ডিফারেন্স ওয়াইজ দেখে নিই। প্রথমে দেখি এখানে আলোচ্য বিষয় কি কি বিষয় নিয়ে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। আলোচ্য বিষয়, এরপর আমরা চলে আসব এখানে কি, এখানে আমরা চলে আসব সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কি চলে আসব? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে এইবার এই যে আলোচ্য বিষয়টা আমরা তাহলে কি কি নেব, যেটা অনুযায়ী আমরা এটাকে ভাগ করব। প্রথমে আমরা নিই বন্ধন। তো বন্ধন কি হয়, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না, ঠিক আছে, কোন রকম বন্ধন থাকে না। তাহলে কি লিখবো আমরা? দ্বিবন্ধন বা ত্রিবন্ধনহীন ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? দ্বিবন্ধন বা ত্রিবন্ধনহীন ফ্যাটি অ্যাসিডকে আমরা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলি। এবং যদি আমাদের এক বা একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে সেটাকে আমরা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলি। কি হয়? এক বা একাধিক দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধনযুক্ত ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট, আমাদের মোটামুটি ফার্স্ট পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, এইবার আমাদের সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আমরা কি দেখব? সেকেন্ড পয়েন্টে আমরা দেখব হচ্ছে আলোচ্য বিষয়ে আমাদের চলে আসবে, কি চলে আসবে? গলনাঙ্ক। ঠিক আছে, তো গলনাঙ্ক অনুযায়ী যদি আমি এই দুটো ফ্যাটি অ্যাসিডকে ডিভাইড করি তাহলে কি কি পাবো? প্রথমে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কি পাবো? উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড, সেগুলো কি হয়? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? এইবার এই সেম জিনিসটা অসম্পৃক্তের ক্ষেত্রে কি হয়? নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট মানে কি? মানে তাকে গলাতে অনেক বেশি পরিমাণ আমাদের তাপ দিতে হবে, কিন্তু নিম্ন গলনাঙ্ক মানে খুব অল্পতেই গলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব এই দুটোর পার্থক্যে, সেটা হচ্ছে আমাদের অবস্থা।
যে আমাদের সাধারণ বা ঘরের টেম্পারেচারে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি অবস্থায় থাকে এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি অবস্থায় থাকে। তো এই যে অবস্থাটা সেটা গলনাঙ্কের সাথে রিলেটেড। আমরা দেখলাম যে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কারা হয়, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট যদি হয় তাহলে ওটা নর্মাল আমাদের টেম্পারেচারে কি থাকবে, সেটা শক্ত অবস্থায় বা কঠিন অবস্থায় থাকবে। কঠিন অবস্থায় থাকলেই তো তাকে আমাদের গরম মানে গলাতে গেলে টেম্পারেচার বেশি দিতে হবে। তো এই উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় সেটা কি হয়, ঘরের উষ্ণতায় কঠিন। ক্লিয়ার? সেম জিনিসটা এদের ক্ষেত্রে কি, ঘরের উষ্ণতায় কিন্তু তরল। ঘরের উষ্ণতায় তরল। ক্লিয়ার? লাস্ট পয়েন্টে আমরা এই দুটো ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল দেখব, যে এক্সাম্পল থেকে আমাদের ক্লিয়ার হবে যে কি কি কোনটা কোন অ্যামাইনো অ্যাসিডের ফ্যাটি অ্যাসিডের মধ্যে পড়ছে। তাহলে 4 নম্বরে আমরা কি দেখব, উদাহরণ। উদাহরণ দেখতে গেলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি পড়ছে, পামিটিক অ্যাসিড, আর কি পড়ছে, স্টিয়ারিক অ্যাসিড, ঠিক আছে। এইগুলো কিন্তু আমার পড়ছে হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে। এছাড়াও আরো অনেক আছে। আর এইটার ক্ষেত্রে উদাহরণ কি, এইটার ক্ষেত্রে উদাহরণ হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, ঠিক আছে। এইগুলো আমাদের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা এখানে সুন্দরভাবে ডিফারেন্সের মাধ্যমে দেখে নিলাম যে কোনটা কি। এইবার যদি আমরা আগের স্লাইডটায় চলে আসি, তাহলে আগের স্লাইডটায় তার ভূমিকা চেয়েছিল, তাই তো, যে ফ্যাটি অ্যাসিডের ভূমিকা কি। তো ফ্যাটি অ্যাসিডের ভূমিকা যদি আমাদের বলতে হয়, তো তার মেইন ভূমিকার মধ্যেই কিন্তু আমাদের পড়বে প্রোটিনের মতোই, সেটা হচ্ছে কোষ পর্দা গঠন করে। কি পড়বে, কোষ পর্দা গঠন করে। কোষ পর্দা গঠন করে। আর একটা হরমোন আছে, সেই হরমোনটা তৈরিতেও কিন্তু এরা সাহায্য করে। কি হরমোন, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন একরকম লিপিড বা ফ্যাটি অ্যাসিড টাইপের হরমোন, গঠনে সাহায্য করে বা গঠনে অংশ নেয়। এছাড়াও দেহ গঠনে কিন্তু এর ভূমিকা আছে। কি আছে, দেহ গঠনেও ভূমিকা আছে। ক্লিয়ার? তাহলে আমরা ফ্যাটি অ্যাসিডের ভূমিকাগুলো পড়ে নিলাম। এরপর আমাদের আছে হচ্ছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। তো এই সেম ভাবেই আমরা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মতোই এটাকে ডিসকাস করব। কি বলবো, যে যে সকল ফ্যাটি অ্যাসিড আমাদের দেহস্থ ফ্যাটি অ্যাসিড নয়, মানে আমাদের দেহে অটোমেটিক ভাবে তৈরি হচ্ছে না, সেটাকে আমরা খাদ্যের মাধ্যমে নেব, সেটাকে আমরা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলি। তাহলে কি বলবো, দেহস্থ ফ্যাটি অ্যাসিড ব্যতীত যে সকল দরকারি ফ্যাটি অ্যাসিড বা প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডগুলি আমাদের খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, তাদেরকে কি বলা হয়, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড।
এইবার এটার একটা এক্সাম্পল হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। কি বললাম? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। মাথায় থাকবে, এটা হচ্ছে এক রকমের অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? আমার কমপ্লিট ফ্যাটি অ্যাসিড তার যে দুটো মেইন পোর্শন, সম্পৃক্ত অসম্পৃক্ত, সেটাও ক্লিয়ার ডিফারেন্সের মাধ্যমে। এইবার আমরা চলে আসব হচ্ছে আমাদের লাস্ট যেটা ক্ষুদ্র অণুসমূহ, সেটা হচ্ছে কি? নিউক্লিওটাইড এবং তার উপাদান। তো নিউক্লিওটাইড, এই যে নিউক্লিওটাইড কথাটা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, কারণ এই কথাটার মধ্যে লুকিয়ে আছে তিনটে উপাদান, যে তিনটে উপাদান নিয়ে এটা গঠিত। এবং আমাদের দেহের যে মেইন স্ট্রাকচার ডিএনএ এবং আরএনএ, যেটাকে আমরা নিউক্লিক অ্যাসিডের মধ্যে ফেলছি, সেই নিউক্লিক অ্যাসিডের একটা গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নিউক্লিওটাইড। মানে যে জটিল শর্করাকে ভেঙে আমরা সরল শর্করা পাচ্ছিলাম, তার মানে নিউক্লিক অ্যাসিডকে ভেঙে আমরা নিউক্লিওটাইডস পাবো। ক্লিয়ার? তাহলে নিউক্লিওটাইডটা কি? নিউক্লিক অ্যাসিডের গঠনগত ও কার্যগত একক। তাই হচ্ছে তো, কি? গঠনগত ও কার্যগত একক হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। এইবার নিউক্লিওটাইডের মেইনলি তিনটে কম্পোনেন্টস হয়। এই যে উপাদান বলেছে, এই উপাদান বলতে গেলে আমাদের দেখতে হবে এর মেইনলি তিনটে কম্পোনেন্টস। কি কি সেই থ্রি কম্পোনেন্টস? প্রথমটা হচ্ছে আমাদের পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার দেখেছো? সেই সুগারের মধ্যে বলেছিলাম যে ডিএনএ আরএনএ গঠনে সাহায্য করে, সেই সুগারটা কিন্তু নিউক্লিক অ্যাসিডের গঠনেও সাহায্য করছে। তার মানে আমরা এইখানে গিয়ে এইটার ফাংশনের যেটা পড়েছিলাম সেটা আমরা পেয়ে যাচ্ছি। এই যে পড়েছিলাম, দেখো সুগার ছিল এটা শর্করা, এই শর্করা এই যে ডিএনএ আরএনএ এর গঠনে ভূমিকা পালন করছে, স্ট্রাকচারালিও দেখতে পাবো আমরা। আচ্ছা, তাহলে কি দেখলাম? যে প্রথমে আমাদের থাকছে পেন্টোজ সুগার, তাই তো, পেন্টোজ শর্করা। আচ্ছা, সেকেন্ডলি থাকছে আমাদের কি? সেকেন্ডলি আমাদের থাকছে হচ্ছে নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস বা ক্ষার, নাইট্রোজেন হবে এটা। ক্লিয়ার? আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে আমরা এইবার এই তিনটেকে নিয়ে আলোচনা করব। তো এই যে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং কি ফসফরিক অ্যাসিড, এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলোকে এবার কি কি ভাবে দেখবো আমরা এক একটাকে। তো এই যে পেন্টোজ সুগারটা আমরা দেখছি না, এই পেন্টোজ সুগারকে আমরা দু রকম ভাবে দেখতে পারি। কি কি? দেখো, আমাদের সুগার দু রকম হয় মেইনলি। একটা কি হয়? পেন্টোজ। পেন্টোজ মানে কি সেটা জানতে হবে। পেন্টোজ মানে 5 কার্বন বিশিষ্ট সুগার। আর একটা হচ্ছে হেক্সোজ। তো এই যে আমরা গ্লুকোজ পড়লাম, সেটা কিন্তু কি সুগার? সেটা আমাদের 6 কার্বন বিশিষ্ট। দেখো এখানে ছিল 6টা কার্বন ছিল। আমরা সুগারের যে স্ট্রাকচারটা দেখেছিলাম, দেখো কটা কার্বন ছিল? 6টা ছিল, তাই তো, C6H12O6, তাহলে 6টা কার্বন, তার মানে এটা হেক্সোজ সুগার ছিল। কিন্তু এইখানে আমাদের পড়ছি নিউক্লিওটাইডে কিন্তু হেক্সোজ সুগার থাকছে না, সেখানে কি থাকছে? পেন্টোজ সুগার থাকছে। ক্লিয়ার? তাহলে পেন্টোজ সুগারটা থাকছে। তাহলে এই যে পেন্টোজ সুগার, সেই সুগারটাকে আমরা কি রকম ভাগে ভাগ করি? দু রকম ভাবে ভাগ করি। একটা কি রাইবোজ,
আর একটা কি ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, তাহলে কি কি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে রাইবোজ সুগার আর একটা ডিঅক্সিরাইবোজ সুগার। এইবার এই যে রাইবোজ সুগার, সেই রাইবোজ সুগারটা দিয়েই কিন্তু আমাদের আরএনএ তৈরি। ঠিক আছে, কারণ আরএনএ এর যে কমপ্লিট নেম সেটা কি, রাইবো নিউক্লিক অ্যাসিড, মানে এখানে রাইবোজ সুগার থাকছে। আর ডিঅক্সিরাইবোজ সুগার আমাদের ডিএনএ তে থাকছে, কারণ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই যে কথাটা, সেই কথাটা কিন্তু এখান থেকেই আসছে, সুগার দিয়ে। ক্লিয়ার? এইবার আমাদের চলে আসতে হবে নাইট্রোজেন বেস বা ক্ষার। তো নাইট্রোজেন বেস বা ক্ষার যদি আমরা দেখতে চাই, আমরা দু রকমের নাইট্রোজেন বেস বা ক্ষার জানি। কি কি নাইট্রোজেন বেস বা ক্ষার আমাদের জানি আমরা দু রকমের, একটা কি হয় পিউরিন, আর একটা কি হয় পিরিমিডিন। পিউরিন আর একটা পিরিমিডিন। এইবার এই যে পিউরিন আর পিরিমিডিন বলে যাচ্ছি আমি, পিউরিন আর পিরিমিডিন, সেই পিউরিন কি কি হয়? পিউরিন হয় হচ্ছে আমাদের কি, আচ্ছা এই যে রাইবোজ সুগারটা বলেছিলাম, রাইবোজ সুগারটা 5 কার্বন বিশিষ্ট, মানে এই রকম দেখতে হয়। এইটা হয় 5টা কার্বন, মানে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। আর হেক্সোজ সুগারটা এই হেক্সাগোনাল হয়, এটা হচ্ছে হেক্সোজ সুগার। ক্লিয়ার? এখানে জাস্ট একবার দেখিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? পিউরিনে। তাহলে পিউরিনকে আমরা জেনারেলি দু রকম ভাবে দেখি, একটা কি, একটা হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনিন যেটাকে ক্যাপিটাল এ বলা হয়, আর একটা কি গুয়ানিন, যেটাকে ক্যাপিটাল জি বলা হয়। ঠিক আছে, তাহলে অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে আমাদের পিউরিন। আর তারপরেই যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের পিরিমিডিন। তো পিরিমিডিন আমাদের 3 রকম হয়। কি কি? সাইটোসিন, যেটাকে আমরা ক্যাপিটাল সি দিয়ে বলি, থাইমিন, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে বলা হয়, এবং লাস্ট হচ্ছে ইউরাসিল, ইউরাসিল, ইউ, ইউ দিয়ে ডিনোট করা হয়। এইবার দেখতে হবে, এই যে আমরা পেন্টোজ সুগার হিসেবে আমরা দেখলাম যে ডিএনএ আরএনএ, তো এবার ডিএনএ তে কোনটা থাকছে, আরএনএ তে কোনটা থাকছে? তো এই যে সাইটোসিনটা থাকছে না, এই সাইটোসিন এবং এই থাইমিন, এইগুলো প্লাস অ্যাডেনিন আর গুয়ানিন, সেগুলো কোথায় থাকছে? সেগুলো আমাদের থাকছে ডিএনএ তে। শুধু এই যে ইউরাসিল, এই ইউরাসিলটা থাকছে শুধু আরএনএ তে। তাহলে ইউরাসিলটা শুধু আরএনএ তে থাকছে। ঠিক আছে, মানে পিরিমিডিন হিসাবে সাইটোসিন আর ইউরাসিল থাকছে আরএনএ তে। কি থাকছে? সাইটোসিন আর ইউরাসিল থাকছে আরএনএ তে। ঠিক আছে, আর পিউরিন হিসাবে অ্যাডেনিন গুয়ানিন দুটোই আছে। কিন্তু অ্যাডেনিন গুয়ানিন আবার ডিএনএ তেও আছে, আর এইদিকে সাইটোসিন আর থাইমিন থাকছে, ইউরাসিল থাকছে না ডিএনএ তে। মানে আমি বলতে চাইছি ডিএনএ তে কি কি থাকছে? ডিএনএ আর আরএনএ। তো ডিএনএ তে কি কি থাকছে? ডিএনএ তে পিউরিন থাকছে। কি পিউরিন? ডিএনএ তে পিউরিন কি থাকছে? পিউরিন কিন্তু থাকছে যা যা দুটো, সেই দুটোই, অ্যাডেনিন আর গুয়ানিন। সেম ভাবে আরএনএ তো পিউরিনের কোনো চেঞ্জ নেই। ক্লিয়ার? পিউরিনের কোনো চেঞ্জ নেই, পিউরিনেও আরএনএ তো পিউরিন সেম, অ্যাডেনিন গুয়ানিন দুটোই থাকছে। এইবার এই যে পিরিমিডিনটা, সেই পিরিমিডিনটাতেই চেঞ্জ, কারণ পিরিমিডিন আমাদের 3টে। পিরিমিডিন, পিরিমিডিন ডিএনএ তে কি থাকছে? ডিএনএ তে পিরিমিডিন থাকছে সাইটোসিন আর থাইমিন। কি থাকছে? সাইটোসিন, সি আর টি, থাইমিন। কিন্তু আরএনএ তে কি থাকছে? পিরিমিডিন। আরএনএ তে থাকছে কি থাকছে? সাইটোসিন আর ইউরাসিল। এই ইউরাসিলটা কিন্তু শুধুমাত্র আরএনএ তে থাকে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? তাহলে কি কি কোনটায় কোনটায় থাকছে?
এইবার এদের মধ্যে একটা স্ট্রাকচার হয়, মানে গঠন হয়, কিভাবে হয় সেটা আমরা দেখব। তার আগে আমরা ফসফরিক অ্যাসিডটা দেখি, যে এখানে PO4 জাতীয় PO4 2- থাকে এই যে পুরো স্ট্রাকচারে। এবার যদি আমি এটাকে একটা ডিএনএ স্ট্রাকচার দিয়ে দেখি তাহলে দেখতে পাবো কিভাবে, সেটা আমরা দেখি। তো এই যে পিউরিন আর পিরিমিডিন, ঠিক আছে, এই দুটো কিন্তু একে অপরের সাথে বাইন্ড করে থাকে, মানে পিউরিনের সাথে কি হয়, কি বললাম আমি, পিউরিন আর পিরিমিডিনের মধ্যে কিন্তু একটা বন্ধন দেখা যায়, একটা না দুটো বা তিনটে বন্ধন দেখা যায়। এই যে বন্ধনটাকে দেখতে পাচ্ছ, এই যে বন্ধনটা, এটাকে কি বন্ধন বলা হয়, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ড। এবার এই যে হাইড্রোজেন বন্ড, তাহলে কি পিউরিনের সাথে পিরিমিডিনের হাইড্রোজেন বন্ড হচ্ছে, মানে ধরো এইখানের অ্যাডেনিন সবসময় কি হবে, অ্যাডেনিনের সাথে থাইমিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, অ্যাডেনিনের সাথে ইউরাসিল, বা এর ভাইস ভার্সা, এইরকম হবে। তো এইটা জেনারেলি থাকে ডিএনএ তে এইরকম বন্ড, ঠিক আছে, আর এইটা জেনারেলি থাকে কিন্তু আরএনএ তে। এইবার এদের মধ্যে কোনটার কি বন্ড, কারণ আমরা জানি হাইড্রোজেন বন্ড থাকছে, ঠিক আছে, তাহলে এর মধ্যে এবার কোনটার কি বন্ড, এ আর টি, অ্যাডেনিনের সাথে থাইমিন, মানে পিউরিনের সাথে পিরিমিডিন, অ্যাডেনিন পিউরিন, এবং থাইমিন হচ্ছে কি, থাইমিন পিরিমিডিন। তাহলে পিউরিনের সাথে পিরিমিডিন, অ্যাডেনিনের সাথে থাইমিনের কটা বন্ড থাকছে, দুটো বন্ড, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, এটা কি থাকছে, দ্বিবন্ধন। এবং সাইটোসিন আর গুয়ানিনের সাথে কি বন্ড থাকছে, তিনটে বন্ড থাকছে। তাহলে এটা কি, এটা হচ্ছে ত্রিবন্ধন। কি বললাম, এটা হচ্ছে ত্রিবন্ধন, মাথায় থাকবে। সাইটোসিনের সাথে গুয়ানিন বা গুয়ানিনের সাথে সাইটোসিন ত্রিবন্ধন, এবং দ্বিবন্ধন থাকছে অ্যাডেনিন আর থাইমিন, এবং অ্যাডেনিন আর ইউরাসিলের মধ্যেও কিন্তু দ্বিবন্ধন থাকছে, মাথায় থাকবে। তাহলে এই হচ্ছে বন্ডিং প্রপার্টি, যেটা হাইড্রোজেন বন্ড দ্বারা কিন্তু তারা একে অপরের সাথে যুক্ত হচ্ছে, পিউরিনের সাথে পিরিমিডিন। এইবার যদি আমরা পরের স্লাইডে গিয়ে একটা ডিএনএ স্ট্রাকচার দেখার চেষ্টা করি এবং তারপরে এই ব্যাপারটায় আসি যে ভূমিকা কি, তাহলে আমরা দেখতে পাবো, আমরা কি জানি, পেন্টোজ সুগার থাকে, এগুলো কি, এগুলো হচ্ছে পেন্টোজ সুগার, এর সাথে থাকে ফসফেট, এবং এই সাথে আরেকটা সুগার থাকে। এইভাবে কিন্তু ধীরে ধীরে গঠনটা হয়। তো এই কারণে এইটা যেহেতু সুগার, এইটা যেহেতু ফসফেট, আবার সুগার আবার ফসফেট, আবার সুগার আবার ফসফেট, তাহলে এটা একটা দেখো আমাদের শিরদাঁড়ার মতো দেখতে লাগছে একটা ডিএনএ এর। তো এইটাকে কি বলা হয়, সুগার ফসফেট ব্যাকবোন, সুগার ফসফেট ব্যাকবোন, এটা একটা ব্যাকবোন তৈরি করে দিয়েছে কার, ডিএনএ এর। আচ্ছা, তাহলে এইরকম এটার জাস্ট উল্টো হবে ওই দিকটা, কিভাবে, জাস্ট উল্টে যাবে। এই স্ট্রাকচারটা কিন্তু খুব গোলানো, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, ঠিক আছে। তো আমি মেইনলি বেসিক ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে সুগার ফসফেট ব্যাকবোন দিয়ে এরা জুড়ে থাকে। আচ্ছা, জাস্ট দেখার চেষ্টা করো। আচ্ছা, এইবার এইটা কি হয়, এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ না, এইরকম দুটো, কারণ আমরা জানি কি ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী, মানে দুটো
শৃঙ্খল দিয়ে গঠিত। তো এইটা হচ্ছে সেই দুটো শৃঙ্খল, এবং এইটার দুই সাইডে কিন্তু সুগার ফসফেট ব্যাকবোন আছে। কি আছে? সুগার ফসফেট ব্যাকবোন। এবং এই দিকের যদি লিনিয়ারিটি বা এই দিকের যদি গতিপথটা আমাদের কি হয়, 5 প্রাইম যদি এই দিক হয় এবং 3 প্রাইম এই দিক হয়, তাহলে এইটা জাস্ট এর অপোজিট হয়, মানে এই দিকে 5 প্রাইম আর এই দিকে 3 প্রাইম, এইটা। তাহলে কি, জাস্ট অপোজিট ডিরেকশনে কিন্তু শৃঙ্খলগুলো থাকে এবং তারা কিন্তু একে অপরের সাথে জুড়ে থাকে। কি দিয়ে থাকে? এদের মধ্যে যে বেসগুলো আছে, পিউরিন পিরিমিডিন, মানে ধরো এখানে একটা অ্যাডেনিন আছে, এইখানে আছে থাইমিন, তাহলে এদের মধ্যে দুটো বন্ড। আবার এইখানে একটা কি আছে, ধরো সাইটোসিন আছে, এইদিকে আছে গুয়ানিন, তাহলে এর মধ্যে 3টে বন্ড। আবার এখানে ধরো থাইমিন আছে, এখানে একটা অ্যাডেনিন আছে, তাহলে এর মধ্যে আবার দুটো বন্ড। সেম ভাবে এইরকম ভাবে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে? তাহলে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিসের স্ট্রাকচার? আমাদের ডিএনএ এর স্ট্রাকচার। ডিএনএ এর দ্বিতন্ত্রী গঠন। ক্লিয়ার? তাহলে দেখতে পাচ্ছ সুগার, এই যে সুগার কিভাবে ডিএনএ স্ট্রাকচার তৈরিতে সাহায্য করছে। এইবার এখানে একটা জিনিস বলার আছে, সেটা কি, এই যে অ্যাডেনিন থাইমিন সাইটোসিন গুয়ানিন এইভাবে, এগুলো তাহলে হাইড্রোজেন বন্ড, তাই তো? এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। ঠিক আছে? এইগুলো কি? এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ডস। এটা ত্রিবন্ধনী, এটা দ্বিবন্ধনী। আচ্ছা, এইবার এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এর এই পোরশনটাকে যদি আমি নিই, কোন পোরশন? এটা কি এমনি এমনি দেখা হবে? আচ্ছা, তাহলে আমার এটা দরকার নেই। আচ্ছা, এইবার যদি এটাকে আমি এই কালারটা দিয়ে দেখাই, এখানের ধরো ফসফেট নিলাম, সুগার নিলাম এবং একটা নাইট্রোজেন বেস নিলাম। এইটা দিয়ে এইটা কিসের স্ট্রাকচার? কি কি নিয়েছি আমরা? ফসফেট নিয়েছি, সুগার নিয়েছি আর একটা বেস নিয়েছি। এই তিনটে দিয়ে আমাদের কি তৈরি? এই তিনটেই তো আমাদের দেখো কি ছিল, নিউক্লিওটাইড। কি কি দিয়ে তৈরি? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস বা ক্ষার আর ফসফরিক অ্যাসিড। তার মানে এই যে ফসফেট, এই যে সুগার এবং এই যে বেস, এই তিনটেকে মিলে আমরা এটাকে কি বলি? নিউক্লিওটাইড। মাথায় থাকবে। তাহলে নিউক্লিওটাইড কি কি দিয়ে তৈরি? তার মানে এই পোরশনটুকুকে যদি চিহ্নিত করে দেয়, এটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। ক্লিয়ার? এই হচ্ছে ডিএনএর দ্বিতন্ত্রী এবং মইয়ের মতো, মানে কি বলবো, পেঁচানো মইয়ের মতো একটা গঠন, সেটাকে আমরা এইভাবে দেখালাম। ঠিক আছে? তাহলে ডিএনএ এবং আরএনএ এই দুটো। এবার মেইনলি যদি আমরা নিউক্লিওটাইডের ভূমিকায় যাই, তাহলে কি করছে? নিউক্লিওটাইডের ভূমিকায় যদি যাই, তাহলে এটা কি করছে? ডিএনএ ও আরএনএ এর গঠনে মুখ্য ভূমিকা পালন করে। তাই তো? ডিএনএ তার মধ্যে কি করে? ডিএনএ এর কাজ কি? ডিএনএ এর কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা বা বংশগত বৈশিষ্ট্যের ধারণ ও বহন করে। ক্লিয়ার? আর আরএনএ এর ক্ষেত্রে কি? আরএনএ এর মেইন কাজ কি? আরএনএ এর মেইন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। তাহলে কি? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে মেইন ফিচার্স বা মেইন প্রিন্সিপাল বা মেইন ভূমিকা, রোল, ফাংশন, যাবতীয় যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের নিউক্লিওটাইডের ভূমিকা। ঠিক আছে? যেটা ডিএনএ এর একটা মেইন স্ট্রাকচারাল একটা কনফিগারেশন তৈরি করে। এইবার যদি আমরা এটার দুটো ডিফারেন্সে যাই, যে ডিএনএ আর এর ব্যাপারটা বলছি, তো এটার যদি আমরা একটা ডিফারেন্স করি, তাহলে কি হয়?
এটার যদি আমরা একটা ডিফারেন্স করি, এখানে যদি আমি এক আলোচ্য বিষয় দিই, এখানে ডিএনএ, এখানে আরএনএ, তাহলে কি কি বিষয় আমরা দেখতে পাবো সেটা দেখে নিই। তাহলে এইখানে হচ্ছে আলোচ্য বিষয়, এখানে হচ্ছে ডিএনএ, এখানে হচ্ছে আরএনএ। ক্লিয়ার? তাহলে আমাদের ফার্স্ট যে পোরশনটা সেটা কি হচ্ছে, ফার্স্ট আলোচ্য বিষয়টা কি হতে পারে, যে এটাতে কি সুগার থাকছে, তাই তো, শর্করা। তাহলে ডিএনএ তে কি শর্করা থাকে, ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা। সেম ভাবে এটার ক্ষেত্রে কি, রাইবোজ শর্করা, কারণ সেই অনুযায়ী নামটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার? শর্করাটা গেল। আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন ও পিরিমিডিন। তো পিউরিন কি থাকছে ডিএনএ তে, পিউরিন কি থাকছে, বলো বলো বলো, অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন কি থাকছে ডিএনএ এর ক্ষেত্রে, কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে থাকে পিরিমিডিন, সাইটোসিন আর থাইমিন। সেম ভাবে যদি আমরা আরএনএ এর ক্ষেত্রে পিউরিন দেখি, পিউরিনটা আমাদের ডিএনএ এর মতোই, ওটার কোনো চেঞ্জ নেই, অ্যাডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিনটা হচ্ছে সাইটোসিন আর ইউরাসিল। ঠিক আছে, থাইমিনের জায়গায় এখানে কি থাকছে, ইউরাসিল থাকছে। আচ্ছা, এরপর আমরা দেখব, এরপর আমাদের আসছে 3 নম্বর পয়েন্ট, সেটা কি, যে ডিএনএ এর আর আরএনএ এর ক্ষেত্রে এদের গঠনটা কেমন, স্ট্রাকচারালি এরা কিরকম দেখতে হয়। তো স্ট্রাকচারালি যদি বলতে চাই, ডিএনএ এর ক্ষেত্রে কি হয়, দ্বিতন্ত্রী গঠন, দ্বিতন্ত্রী এবং পেঁচানো সিঁড়ি সদৃশ, সিঁড়ির মতো, তাই না, দু সাইডে আলাদা আলাদা, এক সাইডে 5 প্রাইম, এক সাইডে 3 প্রাইম, এই সাইডের শৃঙ্খলটা আবার উল্টো। তো এইভাবে ধীরে ধীরে কিন্তু এরকম পেঁচানো, মানে জাস্ট এই একটা টেলিফোনের যে তোমার এই যে কর্ডটা, সেই কর্ডটাকে যদি এরকম টেনে ধরো, তাহলে যেরকম স্ট্রাকচার হয় সেই রকম স্ট্রাকচার হয় ডিএনএ এর। আর সেম ভাবে যদি আরএনএ এর ক্ষেত্রে বলতে চাই, তাহলে আরএনএ এর ক্ষেত্রে কি হবে গঠনটা, এটা কিন্তু দ্বিতন্ত্রী না, এটা একতন্ত্রী গঠন, আরএনএটা একতন্ত্রী। ঠিক আছে, ডিএনএটা যদি দেখতে এই রকম হয়, এগুলোর মধ্যে বন্ড থাকছে। আরএনএটা কেমন হবে দেখতে, আরএনএটা হবে এইরকম, একটা সাইড। ঠিক আছে, এইরকম দেখতে হয়। তো একতন্ত্রী এবং কি রেখাকার হয়, রেখাকার গঠন। ক্লিয়ার? চলো দেখো, এর না অনেক পয়েন্টস করা যায় হিসাব করলে, কিন্তু আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমরা 4টে পয়েন্টসে রেস্ট্রিক্ট করে দিচ্ছি এটাকে। তো লাস্ট পয়েন্ট যেটা আমাদের কি হবে আমরা দেখে নিই, 4 নম্বর পয়েন্টটা আমরা দেখি, এর কাজ।
তাহলে আমরা কাজ এই মাত্র বললাম যে ডিএনএ কি হিসাবে কাজ করে, বংশগত বৈশিষ্ট্যের, এবং এই যে বংশগত বৈশিষ্ট্য বারবার বলছি না, এটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। জিন হচ্ছে, ধরো এই যে ডিএনএটা, এই ডিএনএর একটা ছোট্ট অংশ, ধরো এই একটা পোর্শন, এইটুকুকে কি বলা হয়, জিন। ঠিক আছে, এটা ডিএনএ হলে এই ছোট্ট পোর্শনটা যেটা কিছু ক্যারেক্টারস হয়তো প্রোভাইড করছে জেনারেশন টু জেনারেশন, সেইটা হচ্ছে, এবং সেই ক্যারেক্টারস গুলো ধীরে ধীরে মা বাবা থেকে তার পুত্র সন্তানদের মধ্যে বা বাচ্চাদের মধ্যে কিন্তু যাচ্ছে। তো এই পোর্শনটাকে বলা হয় জিন। ঠিক আছে, তাহলে কি বললাম, বংশগত বৈশিষ্ট্যের ধারণ বা ধারক ও বাহক। ক্লিয়ার? আর এইটার ক্ষেত্রে কি বলবো, আরএনএ, এরা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। ক্লিয়ার? তাহলে ডিএনএ আর আরএনএ এর পার্থক্য আমরা দেখে নিলাম। তাহলে আজকে আমাদের যে পোর্শনটা ছিল সেই পোর্শনটা কমপ্লিট। দেখো কি কি ছিল, জীবদেহে গঠনকারী উপাদান সমূহ আমরা দেখে নিয়েছি, জৈব অজৈব, সেই অজৈব জৈব সবগুলোর মধ্যে আবার ডিটেলসে কি কি ছিল সেগুলো দেখেছি, অজৈব উপাদান জৈব উপাদান। জৈব উপাদানের মধ্যে ক্ষুদ্র অণুসমূহ, ক্ষুদ্র এবং বৃহৎ এই দুটোকে ভাগ করা যায়, এবং ক্ষুদ্র অণুসমূহগুলো আমরা আজকে দেখে নিলাম। এরপর আমরা পরের দিন দেখবো হচ্ছে বৃহৎ অণুসমূহগুলো। ঠিক আছে, এই যে জটিলকে ভেঙে সরল করছিলাম, বা প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড করছিলাম, ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড করছিলাম, নিউক্লিক অ্যাসিডকে ভেঙে নিউক্লিওটাইড বানাচ্ছিলাম, তো সেইগুলোর জাস্ট আমরা মানে বৃহৎ ব্যাপারটা মানে তোমার হচ্ছে কি বলবো, জটিল শর্করা, প্রোটিন, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড নিয়ে পরের দিন আলোচনা করব। ক্লিয়ার? আর আমরা ডিএনএ আরএনএ এর ব্যাপারটা এইটার ক্ষেত্রে দেখে নিলাম। তাহলে এবার আমরা একটু এই রিলেটেড অল্প একটু কোশ্চেন দেখি, দুটো কোশ্চেন দেখি, একটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা কমেন্টে জানাবে। তো দেখো এখানে প্রথমেই দিয়েছে আমাদের স্ট্রাকচার নিয়ে, কি দিয়েছে, যে বলেছে এখানে যে কি বলেছে, গুয়ানিনের সাথে, গুয়ানিন মানে জি, গুয়ানিনটা কি ছিল, পিউরিন, সেই পিউরিনের সাথে সাইটোসিন, সাইটোসিন মানে কি সি, তো সাইটোসিন কি, পিরিমিডিন। ঠিক আছে, তাহলে গুয়ানিনের সাথে সাইটোসিন মানে এই সি আর জি, এই দুটোর মধ্যে কতগুলো হাইড্রোজেন বন্ড থাকে, এইটাই জিজ্ঞেস করেছে। কটা হাইড্রোজেন বন্ড ছিল, আমরা দুটো জিনিস দেখেছি, একটা সিজি দেখেছি আর একটা এটি দেখেছি। তো এটি এর ক্ষেত্রে কত ছিল আর সিজি এর ক্ষেত্রে কত ছিল, সিজি এর ক্ষেত্রে ছিল 3টে বন্ড, 3টে হাইড্রোজেন বন্ড। আর এটি এর ক্ষেত্রে ছিল কটা, এটি এর ক্ষেত্রে ছিল 2টো হাইড্রোজেন বন্ড। তাহলে 3টে হাইড্রোজেন বন্ড ছিল সি আর জি এর মধ্যে। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন সি, 3টে। খুব ইজি, শুধু আগের পোর্শনগুলো দেখে এবং মনে রাখতে হবে যে কার সাথে কি বন্ড গঠন হচ্ছে। এরপরে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা কি, প্রতিটি অ্যামাইনো অ্যাসিড, তো অ্যামাইনো অ্যাসিড আমরা দেখলাম, সেই প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড এর কিসের ভিন্নতার জন্য বিভিন্ন রকম বৈশিষ্ট্যের হয়ে থাকে, প্রোটিনগুলো বিভিন্ন রকম বৈশিষ্ট্যের প্রোটিন তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিডের কোনটার মানে পার্থক্যের বা ভিন্নতার জন্য আমরা অ্যামাইনো অ্যাসিডকে কি কি দেখেছিলাম, তার কি কি স্ট্রাকচার, এই স্ট্রাকচার দেখেছিলাম, কি কি কম্পোনেন্টস দেখেছিলাম, একটা দেখেছিলাম কি, এটা কার্বক্সিল গ্রুপ, এটা কি কার্বক্সিল গ্রুপ, এটা কি অ্যামিনো গ্রুপ, তাই তো, এবং এইটা কি, এইটাই ছিল হচ্ছে আমাদের সাইড চেন। তো এই সাইড চেনটা অনেক রকমের হতে পারে, হাইড্রোজেন হতে পারে, CH3 হতে পারে, CH3CH2 হতে পারে, এই রকম ভাবে অনেক রকম হতে পারে। তো এইটার যখনই এইরকম চেঞ্জ হয়ে যাচ্ছে,
আর বাকিগুলো মোটামুটি সেমই থাকছে। তো এইটার চেঞ্জের জন্য কিন্তু বিভিন্ন রকমের প্রোটিন তৈরি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই যে আর মূলক, ঠিক আছে, বা যেটাকে আমরা বলছি সাইড চেন, কি বলছি, সাইড চেন। তো সেই সাইড চেনের ভিন্নতার জন্য কিন্তু বিভিন্ন রকম প্রোটিন তৈরি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের অ্যান্সার হবে অপশন বি।